আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ গ্রামারের স্টাডি টাইম এসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব টেক কোশ্চেন নিয়ে। এটা হচ্ছে পার্ট 2। টেক কোশ্চেনের পার্ট 1-এ আমি টেক কোশ্চেনের ইন্ট্রোডাকশন এবং খুবই গুরুত্বপূর্ণ 3টা রুলস নিয়ে আলোচনা করেছিলাম। টেক কোশ্চেনের সবগুলা রুলস যেহেতু একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, তাই আমি পার্ট বাই পার্ট আলোচনা করার চেষ্টা করি। তোমরা যারা এখন আমার টেক কোশ্চেনের পার্ট 1 দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। কারণ পার্ট 1 লেকচারটি না দেখলে পার্ট 2 বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে। যেহেতু আমি পার্ট 1-এ ইন্ট্রোডাকশন এবং 3টা ইম্পর্টেন্ট রুলস নিয়ে আলোচনা করেছি, তাই সেগুলো আমি আবার পুনরাবৃত্তি করব না, তাহলে ভিডিওর লেন্থ লম্বা হয়ে যাবে। তাই এখন আমি সরাসরি চলে যাব রুলস নাম্বার 4-এ। রুলস 4 এক্সপ্লেন করার আগে আমি একটু বলে নেই, পার্ট 1-এর রুলস 3-তে আমরা দেখেছিলাম একটা টেক কোশ্চেনে যদি স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ওই অক্সিলারি ভার্বটাই কি টেগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অন্য কোনো ভার্ব অথবা মেন ভার্ব কি আমরা সেখানে ব্যবহার করতে পারবো না, অর্থাৎ অক্সিলারি থাকলে অক্সিলারি ভার্বটি দিয়েই টেক কোশ্চেন গঠিত হবে। কিন্তু এখন স্টেটমেন্টে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে সেক্ষেত্রে ডু, ডিড এবং ডাস এই 3টি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। আমরা জানি সাধারণত ভার্বের 3টা রূপ, একটা হচ্ছে V1 অর্থাৎ কি প্রেজেন্ট ফর্ম, আরেকটা হচ্ছে কি V2 পাস্ট ফর্ম, এবং আরেকটা হচ্ছে V3 যেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। তো টেক কোশ্চেনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে ডু, ডিড, ডাস এই 3টা ভার্ব ব্যবহার হবে। এখন 3টা ভার্ব কখন ব্যবহার হবে সেটা তো আগে জানতে হবে। একটা স্টেটমেন্টের ভার্ব যখন V1 থাকবে, তখন সাধারণত ডু ব্যবহার হবে, এবং ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত থাকবে তখন ডাস ব্যবহার হবে, এবং স্টেটমেন্টের ভার্বটি যখন কি পাস্ট ফর্ম হবে অর্থাৎ V2 হবে, তখন ডিডের ব্যবহার হবে। এক্সাম্পলের সাহায্যে আমরা বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আমি যদি বলি হি ওয়েন্ট টু স্কুল, যদি আমি টেক কোশ্চেনে রূপান্তরিত করি, তাহলে সর্বপ্রথম আমাকে খেয়াল করতে হবে কি অক্সিলারি ভার্ব আছে কি না। যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে কি সরাসরি অক্সিলারি ভার্ব ব্যবহার করব, যেটা রুলস 3-তে আমি বলেছিলাম অর্থাৎ পার্ট 1-এ। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, তখন আমাকে দেখতে হবে যে মেন ভার্ব কী আছে। মেন ভার্ব এখানে ওয়েন্ট। এখন চিন্তা করতে হবে যে মেন ভার্বের কোন ফর্মে আছে, V1, V2 নাকি V3, নাকি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে। এখানে ওয়েন্ট হচ্ছে কি গো, ওয়েন্ট, গান, অর্থাৎ কি গোয়ের পাস্ট ফর্ম অর্থাৎ V2-তে আছে, তাহলে এখানে অবশ্যই কি হবে, ডিড হবে। এরপর সেকেন্ড নাম্বারে আমি যেটা খেয়াল করব সেটা হচ্ছে কি স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে কি নেগেটিভ হবে, এই পাশে নট যুক্ত করতে হবে অর্থাৎ নটের সংক্ষিপ্ত রূপ, এবং যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই অ্যাফার্মেটিভ করতে হবে। এখানে যেহেতু নট অথবা নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, তাই ডিডের সাথে কি নট যুক্ত করতে হবে, এবং সাবজেক্ট এর প্রোনাউন বসে যাবে। যেহেতু এটা প্রোনাউনে আছে হি, তাহলে হি বসে যাবে, এবং শেষে নোট অফ ইন্টারোগেশন। তারপর যদি বলি রহিম প্লে ক্রিকেট, তাহলে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এখন আমি চিন্তা করব যে অক্সিলারি ভার্ব আছে কি না, নাই। এরপর নাম্বার সেকেন্ড যেটা দেখব, মেন ভার্বকে দেখব। মেন ভার্ব হচ্ছে প্লে, এবং এটা কোন ফর্মে আছে, অবশ্যই প্লে এটা বেস ফর্ম অর্থাৎ V1-এ আছে, তাহলে এখানে কি হবে, ডু। এরপর দেখবো এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যেহেতু এটা অ্যাফার্মেটিভ অর্থাৎ কি নট নাই অথবা নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, তাই এটার সাথে আমি কি নট যুক্ত করব, ডোন্ট। এরপর সাবজেক্টের প্রোনাউন বসাবো। রহিম এটা কিন্তু সরাসরি বসানো যাবে না, কোনো নাউন বসানো যাবে না, অথবা অন্য কোনো পার্ট অফ স্পিচ বসানো যাবে না প্রোনাউন ছাড়া। তাহলে রহিমের প্রোনাউন কি হি, শেষে কি প্রশ্নবোধক চিহ্ন। তারপর যদি বলি হি গোজ টু স্কুল, প্রথমে আমরা খেয়াল করব কি অক্সিলারি ভার্ব আছে কি না, অবশ্যই নাই। এরপর মেন ভার্বকে খেয়াল করব, এটা কোন ফর্মে আছে, এটা কি V1-এও নাই এবং V2-এও নাই, এর সাথে এস বা ইএস যুক্ত আছে। আর আমি বলেছিলাম আগে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে কি অবশ্যই ডাজ হবে, তাহলে ডাজ। এবং এই পাশে স্টেটমেন্টটি যেহেতু অ্যাফার্মেটিভ, তাই কি ডাজন্ট হি। এরপর রুলস নাম্বার 5 হচ্ছে নেগেটিভ স্টেটমেন্টকে টেক করার নিয়ম। নেগেটিভ স্টেটমেন্টকে টেক করার নিয়ম হচ্ছে নেগেটিভ স্টেটমেন্টে যে নট থাকবে সেই নটটি কি উঠে যাবে, এইটুকুই পরিবর্তন, আর অন্য কোনো পরিবর্তন নেই। উদাহরণ হিসেবে আমি যদি বলি হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, তাহলে আমাদেরকে কি প্রথমে খেয়াল করতে হবে প্রদত্ত স্টেটমেন্টটিতে অক্সিলারি ভার্ব আছে কি না। যেহেতু অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, তাই আমরা হ্যাজ বসাবো, এবং তারপর খেয়াল করতে হবে এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যেহেতু এখানে নট আছে তাহলে নেগেটিভ, তাহলে এই পাশে কি অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে কি নট বসানো যাবে না। এরপর সাবজেক্ট হচ্ছে হি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তারপর যদি বলি দে উইল নট গো টু স্কুল,
তাহলে কি এখানে অক্সিলারি ভার্ব আছে উইল, এবং যেহেতু স্টেটমেন্টটি নেগেটিভ তাই কি উইল দে। এখন টেকের ক্ষেত্রে এই যে নেগেটিভ স্টেটমেন্টকে টেক করার নিয়ম হচ্ছে কি নট থাকলে সেটা নট উঠে যাবে, কিন্তু এই যে স্টেটমেন্টটি নেগেটিভ না অ্যাফার্মেটিভ এটা কিন্তু আমরা এই নট দ্বারা চিহ্নিত করি, কিন্তু শুধু নট থাকলে যে এটা নেগেটিভ হবে এমন কিন্তু কোনো কথা নয়। এরকম অনেক নেগেটিভ জাতীয় ওয়ার্ড আছে যেগুলো থাকলেও কিন্তু স্টেটমেন্টটি নেগেটিভ হতে পারে। যেমন এরকম কিছু ওয়ার্ড হচ্ছে হার্ডলি, স্কেয়ারলি, সেলডম, ফিউ, লিটিল। এগুলো হচ্ছে কি প্রতিটাই নেগেটিভ ওয়ার্ড। এইসব ওয়ার্ড যদি একটা স্টেটমেন্টে থাকে তাহলে অবশ্যই স্টেটমেন্টটি কি নেগেটিভ হবে। যেমন উদাহরণ হিসেবে যদি বলি হি হার্ডলি ভিজিটস আওয়ার হাউস, তাহলে এই বাক্যটিকে টেক করার জন্য আমাদের প্রথমে খেয়াল করতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। যেহেতু এই স্টেটমেন্টটিতে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই এখন আমাদের মেন ভার্ব নিয়ে চিন্তা করতে হবে। এখন মেন ভার্ব এটা কোন রূপে আছে, ভি1 নাকি ভি2? অবশ্যই কোনো ফর্মে নাই, এটার সাথে এর যুক্ত আছে, তাহলে অবশ্যই কী হবে ডাস। এরপর আমরা দেখব স্টেটমেন্টটি নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ। যেহেতু হার্ডলি আছে এবং আমি একটু আগে বললাম হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটা কি একটা নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে এখানে ডাজের সাথে নট হবে না এবং সাবজেক্ট হচ্ছে হি। আবার খুব ইম্পর্ট্যান্ট একটা নোট হলো এই যে একটু আগে আমি বললাম ফিউ এবং লিটিল এই দুইটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, কিন্তু এ ফিউ এবং এ লিটিল এই দুইটা হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড। তাহলে আমরা বুঝলাম যে একটা স্টেটমেন্টে যদি ফিউ আর লিটিল থাকে তাহলে এই দুইটা কি নেগেটিভ অর্থ প্রকাশ করবে, কিন্তু যদি এই যে এ ফিউ এবং এ লিটিল থাকে তাহলে এটা কি অবশ্যই পজিটিভ অর্থ প্রকাশ করবে। তাহলে আমি যদি বলি রমজান হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তাহলে এ বাক্যে যেহেতু এই ফিউ এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে তাই এ পাশে টেকটা হবে কি পজিটিভ। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ এবং রমজানের প্রোনাউন হচ্ছে হি। কিন্তু এই সেন্টেন্সটিকে আমি যদি এভাবে বলি যে রমজান হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, তাহলে এর টেকটা হবে যেহেতু এখানে এ ফিউ আছে এটা কিন্তু কখনো নেগেটিভ না, এটা কি পজিটিভ অর্থ প্রকাশ করে, তাই এখানে হবে কি হ্যাজন্ট হি। টেক কোশ্চেনের পার্ট 2 এর 4 and 5 এই দুইটা রুলস যদি আমি একটু হাইলাইটস করি। স্টেটমেন্টে যদি প্রদত্ত অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে মেন ভার্ব কাউন্ট করতে হবে, এবং মেন ভার্বের উপর ভিত্তি করে ডু, ডিড, ডাস এই তিনটা অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব। ভার্বের যদি বেস ফর্ম থাকে অর্থাৎ যদি ভি1 থাকে তাহলে ডু বসবে, যদি ভি2 থাকে তাহলে ডিড বসবে, এবং ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে ডাস বসবে। এবং নাম্বার 5 যেটা রুলস সেটা হচ্ছে কি একটা নেগেটিভ স্টেটমেন্টকে পজিটিভ টেক করতে হলে অবশ্যই কি নট উঠাই দিতে হবে, কিন্তু একটা স্টেটমেন্টে নট বসলে যে সেটা নেগেটিভ স্টেটমেন্ট এটা কিন্তু ভুল ধারণা। একটা স্টেটমেন্টের মধ্যে নেগেটিভ কিছু ওয়ার্ড থাকতে পারে যেমন হার্ডলি, স্কেয়ারলি, সেলডম, ফিউ, লিটিল, এগুলো থাকলে স্টেটমেন্টটা কিন্তু নেগেটিভ হবে এবং টেকটা অবশ্যই পজিটিভ করতে হবে। এবং খুব ইম্পর্ট্যান্ট একটা নোট হচ্ছে ফিউ এবং লিটিল নেগেটিভ অর্থ প্রকাশ করে, কিন্তু যদি এ ফিউ এবং এ লিটিল থাকে তখন কিন্তু পজিটিভ অর্থ প্রকাশ করে, এবং এ ফিউ এবং এ লিটিল থাকলে টেকটা অবশ্যই কি নেগেটিভ হবে। আর যদি শুধু ফিউ এবং লিটিল থাকে তাহলে টেকটা অবশ্যই পজিটিভ হবে। আশা করি টেক কোশ্চেনের এই ইম্পর্ট্যান্ট দুইটা রুলস তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। টেক কোশ্চেনের পার্ট 3-তে এর পরের রুলসগুলো নিয়ে আলোচনা হবে, এবং তোমরা যারা এখনও স্টাডি টাইম এসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।